ছাগলের এক নিতম্ব চোষা দালাল লাইভে এসে ম্যাও করতেছে, আবার কিছু কিছু জিনিস তুলে ধরছে। তো এই জিনিসগুলোর প্রেক্ষিতে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে, সে বলছে ব্যক্তি বেশি না দুইটা। কারা? নামগুলো একটু বল, শুনি আমরা। যাক, নাম না বলে সেটাও সমস্যা নেই। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, মাঠকে দখল করাই তাদের মেইন উদ্দেশ্য। আরে ছাগল, এ বলদ, এ দালাল, এ ধান্দাবাজ, মাঠ যদি দখল করার মেইন উদ্দেশ্য আমাদের থাকতো তাহলে আমরা মামলা করলাম কি জন্য? ছাগলের বাচ্চা জীবনে শুনছিস কেউ মামলা করিয়া মাঠ দখল করতে যায়? এটা তোর কথা কেউ বিশ্বাস করবে? এই যে মামলার আর্জি দেখবি, এই যে আর্জি দেখ, দাঁড়া তোকে দেখাই। এই যে বাটোয়ারি রিকলি মামলা, কয়জন বিবাদী আছে এখন সেটাও দেখ। বাদীটার নামগুলো একটু ভালো করে দেখে নে। দেখছিস? সমস্যা নেই, আমি ছবি তুলে দিব এখন। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে, মাঠের মধ্যে তারা হচ্ছে গ্যাদারিং হয়, এটা তারা চাচ্ছে না। আরে দালাল, মানুষ কোনোদিন নিজের সম্পত্তিতে চাবে অন্য কেউ এসে গ্যাদারিং করুক? মানে মানুষের বাপদাদার সম্পত্তি, মানুষ সেই বাপদাদা বলে দিছে যে অমুক দালাল তার লোকজনকে নিয়ে সেখানে গ্যাদারিং করবে, তোমরা হচ্ছে চেয়ার দিয়ে বসায় তাদেরকে আপ্যায়ন করবা, তারা গ্যাদারিং করুক। মানে তোর কি মাথার মধ্যে কোনো কিছু আছে? লাইভে আসিস, ভুলভাল উল্টাপাল্টা কথা বলিস, যুক্তিসঙ্গত কথা বল। কি পাগলের মতো আসিস, ম্যা 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 করতে থাকিস? একটাও তো তোর তো যুক্তি একটাও খাটে না। এর পরের পয়েন্টগুলো বলি। সরকারি হস্তক্ষেপে নাকি সরকার নাকি তাকে মাঠ বুঝাই দিছে। একটা কাট ভিডিও তহসিলদারের একটা কাট ভিডিও সেখানে দিছে। কাট ভিডিও দিয়ে তহসিলদার একবারও বলে নাই যে এই মাঠটা আপনাদের কাছ থেকে দিয়ে দেওয়া হলো, কারণ সে ওটা বলতে পারবে না, তারও লিমিটেশন আছে। আর দালাল 10 সেকেন্ডের একটা কাট ভিডিও তার লাইভের মধ্যে, তার ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়ে বলছে তহসিলদার তাকে জমি দিয়ে দিছে। কে রে দালাল? তহসিলদার তো একবারও বললো না এই মাঠটা আজকে থেকে আপনাদেরকে বুঝাই দিলাম। হুদাই মিথ্যা কথা সরাস কি জন্য? যাক, ওটা নিয়েও আর কিছু না বলে, ওটার লজ্জা নেই। ওটাকে এত প্রমাণ দেখেও এত কিছু ধরে দিয়ে ওটার লজ্জা হবে না। আর একটা জিনিস এখন বলি, কালকে আমি হচ্ছে একটা ভিডিও দিছিলাম মেলায় নাচ গানের ব্যাপারে। তো দালালটা এসে বলতেছে ওটা নাকি এআই। কিরে তুই কি মানে বোকাচোদা? কোনটা এআই আর কোনটা অরিজিনাল ভিডিও মানুষ কি বোঝে না? ছাপাই গাইতেছিস, লজ্জা লাগে না? মুখটা দিয়ে আবার মিথ্যা কথা বলতেছিস, তা আবার অন ক্যামেরায়। মানে তুই যে কোন লেভেলের বোকাচোদা? তোর বয়স হয়েছে কিন্তু তোর এই যে মাথার যে ঘিলুটা আছে না, এটা হচ্ছে এই যে নিচের দিকে। পাগল কোথাকার। ওইখানে যে তোরা নাচা গানা করাইছিস, আমার একটা পোস্ট আছে দেখ, সেখানে তোর মেলা আয়োজন কমিটির লোকে এসে বলছে যে যখন হচ্ছিল আমরা পরে থামাই দিছি। ওই সেটা কেন বললো? তার মানে হচ্ছিল অবশ্যই। আর তুই তো সেটা সরাসরি অস্বীকার করলি যে ওটাই এআই ভিডিও, অমুক তমুক। মানে তোরা কে সত্য বলিস? তোরাই আবার একজন একটা বলে আরেকজন আরেকটা বলিস। যাই হোক, এখন 5 আগস্টের কথা বলছিস না? 5 আগস্ট পরবর্তী সময় দখল ছিল। এই যে এই মামলার আর্জিটা দেখ, এই মামলার আর্জিটা দেখ।
দেখ এই মামলার আর্জিতে কি লেখা আছে, মামলা নাম্বার 4419, মানে 19 সালের মামলা। বাদী হচ্ছে মোহাম্মদ আজিজুল ইসলাম, বিবাদী হচ্ছে পুলিন চন্দ্র রায়। পুলিন চন্দ্র কে বলতো? যে মাঠটা দখল করেছিল, আনন্দর বড় ভাই পুলিন চন্দ্র। সে মাঠটা দখল করার জন্য তাদের নামে একটা মামলা হয়েছিল। কাজেই কিভাবে দখল করে মামলা ওটা চলতেছিল, কাজেই ওই বিষয়ে অন্তত কথা বলিস না। 5 আগস্ট মাঠ উদ্ধার করছিস, এটা করছিস, এগুলো ডায়লগ ছাড়িস না। 5 আগস্টের পর তুই কি করছিস পুরো জল ঢাকা জানে। মরি এমন কোনো কিছু ভালো কাজ করিস নেই যেটা গর্ব করে তুই এসে বলবি। 5 আগস্টের পর বহুত উল্টাপাল্টা কাজ করছিস, আর প্রমাণ আছে, অনেকগুলো প্রমাণে আছে। তুই বেশি ক্যাটকাকেটকি করলে না, এগুলো এক এক করে ছাড়া শুরু করবো। তুই ভাবিস না যে আমার সাথে লাগছিস ভাই, তোকে মনে করছিস এত সহজে আমি ছাড়ি দেবো। আবার তুই যদি আবার চুপচাপ না থাকিয়া তুই যদি লাইভে আসিয়া প্রকাশ্যে মিথ্যা কথা বলিস, তাহলে তো ভাই আর কোনো কথাই নেই। তুই তো এমনিতেই আমার সাথে লাগিয়ে ভুল করছিস, তারপরে আসি আবার উল্টাপাল্টা ছাপাই গাইতে আসিস। তাহলে চিন্তা কর, তুই যত এরকম করতে থাকবি একের পর এক তোর নিজের মান সম্মান হারাবি। কাজেই যেটা করতেছিস ভাবি চিন্তা কর, যত দৌড়াবি তত উল্টে পড়বি। তোর কোনো দালিলিক প্রমাণ নাই। আচ্ছা তুই ওই মাঠটাতে কি জন্য যাস? তুই ওই মাঠটাতে কি জন্য যাস? সরকারের জমি আছে, সরকার বুঝবে সেটা। সরকার নিজেই মামলা পড়ি আছে, সরকারও হাজিরা দেওয়ার লাগে মামলার জন্য। আর তুই আবার বলিস যে সরকার তো মাঠ দিয়ে দিছে। কেন সরকার মামলাগুলো তুই চালাইস? বলদ কোথাকার। সরকারের মামলা তুই চালাইস নাকি তোকে সরকার দায়িত্ব দিছে? মামলা কি শেষ হয়েছে? তোকে মামলা শেষ নাই তো মাঠ বুঝাই দিল? ব্যাক কলের বাচ্চা। যদি লজ্জা থাকে, এখনো কইতেছি বয়স হয়েছে, ভালো হয়ে যা। বুড়া বান্দর গুলোর মতো হয়েছিস পুরো। শালা বুড়া বান্দর, শালা ওই কথা আছে না, বুড়া বান্দর গাছে উঠতে ছাড়ে না, তুই হচ্ছিস সে বুড়া বান্দর। শালা বয়স হয়েছে তারপরও শালা স্যাঁচড়ে ব্যাচড়ে গাছে উঠিস। ভালো হয়ে যা, এখনো কইলাম ভালো হয়ে যা, না হলে ওই যে আরো কিছু জিনিস আছে যেগুলো মানুষ দেখলেও তোরা এখন প্রকাশ্যে থুতু দিবে। আচ্ছা, আমি গতকালকে 2টা ভিডিও প্রকাশ করছি। তো এই ভিডিওর মাধ্যমে আমি মন্তের ডাঙ্গার জমির ব্যাপারে যতটা ইনফরমেশন সবাইকে দেওয়া যায়, যতটা ক্লিয়ার করা যায় আমি ক্লিয়ার করানোর চেষ্টা করছি। কিন্তু এই ক্লিয়ার করতে গিয়ে দেখা গেছে যে এক কুখ্যাত ব্যক্তি আমাকে বলছে আমি নাকি ভূমিদস্যু। তারপর ভূমিদস্যুর পাশাপাশি আমাকে পার্সোনালি এটাকেও কিছু করা হয়েছে, বিভিন্ন ট্যাগ দিছে, বিভিন্ন কথা বলছে। এগুলো করে না বলি, ভূমিদস্যুর ব্যাপারটাই বলি। তো এই ভূমিদস্যু যে আমাকে বলছে, আমি এখন তাহলে কিছু কথা বলি। কথাগুলো ওই জমিটা, যে জমিটা মধ্যে টাকা নিয়ে ঝামেলা হচ্ছে, ওটার সিএস 1940 সালের সিএস রেকর্ড অনুযায়ী মালিক ছিল 3 জন। একজন ভুসিরাম পাটোয়ারি, একজন রবি মোহন, আর একজন হরিকান্ত বর্মন। এরপরে এসএ রেকর্ড 1956 থেকে 62-র মধ্যে এসএ রেকর্ড হয়েছে। আমরা 63 রেকর্ড নামে ওটাকে জানি, সবাই আর কি চিনি, যেটা এসএ রেকর্ড বলা হয়। এই 63 রেকর্ড অনুযায়ী সেখানে মালিকানা পেয়েছে ভুসিরাম, হরিকান্ত এবং রবি মোহনের যে ছেলে ছিল তারা, প্রায় 8-10 জন হবে। ভুসিরামের 5 ছেলে ছিল, রবি মোহনের 2 ছেলে না 3 ছেলে, আর হরিকান্তের কোনো ছেলে ছিল না। তো এইভাবে আর কি ওরা 63-তে ওরা চলে আসে অটোমেটিক। তখন পর্যন্ত কোনো জমি বিক্রি বা কোনো কিছু করা হয়নি। তো এরপরে নতুন যে রেকর্ড, বিআরএস রেকর্ড, সম্প্রতি কয়েক বছর আগেই যেটা বের হয়েছে,
এই বিআরএস রেকর্ড অনুযায়ী সেই সম্পত্তিতে নাম আসছে হচ্ছে আমার বাবার নাম নিরঞ্জন রায় এবং আমার জ্যাঠার নাম রমেশ চন্দ্র রায়। তো ওনাদের নামে জমি রেকর্ড হচ্ছে 80%। তো এই কথাগুলো কেন বলতেছি এখন বলি। এই ভুশিরাম পাটোয়ারিকে, রবিমোহন, হরিকান্ত এগুলাকে এখন বলি। আমি হচ্ছি প্রীতম কুমার রায়, আমার বাবা হচ্ছে নিরঞ্জন রায়, নিরঞ্জনের বাবা হচ্ছে পূর্ণচন্দ্র রায়, পূর্ণচন্দ্রের বাবা হচ্ছে বিজেন্দ্র, বিজেন্দ্রর বাবা হচ্ছে ভুশিরাম পাটোয়ারি। মানে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন? বাবার বাবা বাবার বাবা এইভাবে করে গিয়ে ঠেকছে হচ্ছে ভুশিরাম পাটোয়ারিতে। মানে আমরা হচ্ছি ওই যে 1940 সালের যে মালিক ছিল ভুশিরাম পাটোয়ারি, তারই ছেলের 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 ছেলে। আশা করি আমার মালিকানা নিয়ে বা আমাকে ভূমিদস্যু এটা ওটা ট্যাগ দিয়ে কোনো লাভ হবে না। আর আমি অলরেডি এর আগেও অনেকবার হচ্ছে ফেসবুকে আমার যেগুলো কাগজপত্র আছে, সিএ, এসএ, তারপর বিআরএস সব কিছু শো করাইছি। তো উল্টাপাল্টা ট্যাগ দিয়েও বেকার লাভ নাই, কোনো কাজে আসবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা, আমি তো বললাম, মুখে বললাম, এখন কিছু দালিলিক প্রমাণ দেই। সেটা হচ্ছে অনেকেই হচ্ছে এখন কিন্তু ওই যে জমির কাগজপত্র নেওয়ার জন্য মানে যাচাই করার জন্য বা দেখার জন্য অফিসে যেতে হয় না, অফিস গিয়ে কাগজ তুলে দেখতে হয় না, আপনার অনলাইনেই পেয়ে যাবেন। তো সিএস রেকর্ড যেটা হয়েছে 1940 সালের, সেই সিএস রেকর্ডের খতিয়ান নাম্বার হচ্ছে 958। আমি আবার বলছি, খতিয়ান নাম্বার 958, জেএল নাম্বার 58, শুধু 58। আপনারা এটা সার্চ দিবেন, কার নামে মালিকানা আছে দেখবেন, প্লাস হাতে একটা ম্যাপ নেবেন, ম্যাপ নিয়েও মিলাই নেবেন। গেল, এটা গেল সিএস। এস এ রেকর্ড খতিয়ান নাম্বার হচ্ছে 1194, জেএল নাম্বার 58, এটাও ম্যাপ দেখে দেখে মিলাই নেবেন। নতুন যে রেকর্ড অনুযায়ী ম্যাপ হয়েছে, নতুন ম্যাপ, সেটাতে দাগ হয়েছে হচ্ছে 4টা, আগে ছিল 3টা, পরে হয়েছে 4টা। এটার খতিয়ান নাম্বার হচ্ছে 1628 এবং জেল নাম্বারটা আগের থেকে কমে 50 হয়েছে। তো এখন এটাও অনলাইনে চেক দিয়ে নেবেন। এই ধারাবাহিকতায় দেখবেন যে জমির মালিকগুলো আসলে ঠিক আছে কিনা। আর আমি এটা কেন বলতেছি, আমি জোর দিয়ে বলতেছি, যেহেতু আমার দাদা পরদাদার জমি, একদম 1940 সাল থেকে মনে করেন যে আমাদেরই ওটা ইয়ে হয়ে আসতেছে। এই জন্য আমি তো অবশ্যই বৈধ মালিকানা রাখি। সেখানে দেখা গেছে যে আমি যাইতে পারতেছি না, ব্যাপারটা হাস্যকর না? অথচ ওইখানে যার কিছুই নাই, যার ওইখানে যাওয়ার কথা না, তারাই ওইখানে লাফালাফি করতেছে। মানে আমি কি বলবো, আর এত কিছু ক্লিয়ার করার পর আর কি বলবো? এরপরেও যদি আমাকে বলে যে ভূমিদস্যু, তাহলে আমি ওকে বলবো তুই হচ্ছিস ছাগলের নিতম্ব চোষার দালাল। তোর কাজে হচ্ছে মানুষের মলদার চেটে চেটে গু খাওয়া। আর কিছু শুনতে চাস? আমার মনে হয় না একটা মানুষ এত অপমানিত হওয়ার পরেও আর উল্টাপাল্টা কোনো কিছু কাজ করবে। ধন্যবাদ। জুলাই আন্দোলনে হচ্ছে জলঢাকার অনেকেরই ভূমিকা আছে। তো সচরাচর হচ্ছে কেউ এই ক্রেডিটগুলো নেয় না, কিন্তু একটা জলঢাকায় একটা ধান্দাবাজ আছে যাকে সবাই চেনে। এই ক্রেডিট তো নেয় প্লাস প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় ধান্দা চালিয়ে যাচ্ছে। মানে তার ইনকাম সোর্সই মনে হয় এই ধান্দা। মানুষের বাড়ি ঘরে, অমুক প্রজেক্টে, তমুক জায়গায়, তমুক মাঠে, সব জায়গায় ধান্দামি। মানে তোর কি ভাই মানে লজ্জা বলতে কোনো কিছু আছে? তোকে যে মানুষ এত অপমান করে, তারপরও কি সামান্য তোর লজ্জাবোধ নাই? আবার উল্টা নিজেই ধান্দাবাজ হয়, ভালো মানুষকে ব্লেম দিস, ভালো মানুষকে ট্যাগ দিস। এই ট্যাগগুলো দেওয়ার আগেও তো একটা বার চিন্তা করা দরকার নাকি? এখন আসি হচ্ছে আমার মন্তের ডাঙ্গার মাঠের কথায়। এই মাঠে সরকারি সম্পত্তির যে অর্পিত সম্পত্তি আছে সেটার পরিমাণ হচ্ছে 32%। মাঠটা বর্তমানে ফাঁকা আছে 105% বা 110%-এর মধ্যে। তো কথা হচ্ছে সরকার যদি 32% পায়, বাকিটা মালিকানা যেটা আছে এইটা সহ কি তুই মাঠ ঘোষণা করবি?
এটার পিছনে উঠে পড়ে লাগছে এটা মাঠ করবে। তা তুই যদি এটা মাঠ করিস, যারা ব্যক্তি মালিকানাধীন জমি যাদের আছে, যারা ওইখানে পাবে, তাদের জমিটা কি তোর বাড়ির খুলিতে দিবি? ধান্দাবাজ কোথাকার। মানে কিছু কিছু কাজ করার আগে মানে তোর বিবেক বোধ কি একবারও জাগ্রত হয় না? মানে তোক দেখলে না, মানে তোক দেখলে কেন জানি, মানে জুলাইয়ের কথা যখন চিন্তা করি, তোক দেখলে কেন জানি থুতু দিতে মন চায়। মানুষের ধান্দামের সবকিছুর একটা লিমিট থাকে। লজ্জা ছাড়া একদম এটা এমন একটা ব্যক্তি, সব জায়গায় তার নামে সমালোচনা হয়, সব জায়গায় সবাই তাকে ধান্দাবাজ নামে চেনে, তারপরও সে এই বিতর্কিত কর্মকাণ্ডগুলো ছাড়বে না। তুই কিছু বলবি মহান ব্যক্তিটার ব্যাপারে? কিছু বল। সে তো ধান্দাবাজ, সে আসলে এলাকায় রাউন্ড মেরে খায়, তার বিষয়ে ওইভাবে বলতে চাই না। মেন কথা হচ্ছে ধান্দামিটা কম করা উচিত, না হলে দেখা যাবে যে পরবর্তীতে যদি কোনো কিছু হয় সেটা আবার থাক, যেটা হয়েছে হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমি এইভাবে কোনোদিন কখনো ভিডিও আপলোড করিনি, তো আজকে কিছু কথা বলার জন্যই মূলত আপলোড করতেছি। আসলে এটার পিছনে একটা নির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য বলতে পারেন। তো সেটা হচ্ছে মন্তের ডাঙার জমি সংক্রান্ত। এটা নিয়ে আসলে প্রচুর ঝামেলা চলতেছে, এই জন্যই আমি মূলত কিছু কথা বলতে আসছি আর কিছু জিনিস ক্লিয়ার করতে আসছি। তো প্রথমত কথা হচ্ছে, সেখানে বর্তমানে হচ্ছে ব্যক্তি মালিকানাধীন জমি প্লাস সরকারি অর্পিত সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা হচ্ছে। তো কিছু কথা বলার আগে আমি পিছনের কিছু কথা বলবো, মানে 1971-এর আগের কিছু কথা। এই জমিটার সিএস রেকর্ড অনুযায়ী মালিক ছিল হচ্ছে ভুসিরাম পাটোয়ারি। তো পরবর্তীতে উনি মারা যাওয়ার পর এসএ রেকর্ড অনুযায়ী ওনার 5 ছেলের মধ্যে 2 ছেলে, আহন্দিরাম এবং কান্দুরা, এই 2 ছেলের নামে রেকর্ড হয় এসএ রেকর্ড অনুযায়ী। তারা হচ্ছে 1966 সালে ভারতে চলে যান। তো ওনারা যখন ভারতে চলে যান, এরপরে আর বাংলাদেশে ব্যাক করেন। তো ভারতে চলে যাওয়ার সময় দেখা গেছে কি, ওনারা সম্পত্তিটা কাউকে বিক্রিও করেন নাই, আবার নিজের যে ভাগী গোষ্ঠী আছে তাদের নামেও লিখে দেন নাই। ওইভাবেই সম্পত্তি রেখে ওনারা ভারতে চলে গেছিল। এরপর সচরাচর মালিকানা না থাকায় সম্পত্তিটা হচ্ছে সরকারের ভেস্টেড প্রপার্টি বা এনিমি প্রপার্টি আমরা যেটা বলি, এনিমি প্রপার্টিতে চলে যায়। চলে যাওয়ার পর 1981 সালে হচ্ছে এটা অর্পিত সম্পত্তিতে তালিকাভুক্ত হয়। তো অর্পিত সম্পত্তিতে 1981 সালে তালিকাভুক্ত হয়। এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1981 সালে অর্পিত সম্পত্তিতে ওই 2 জনের 244% জমি অর্পিত সম্পত্তিতে তালিকাভুক্ত হয়। এরপর তালিকাভুক্ত হওয়ার প্রায় 31 বছর পর 2012 সালে এটা হচ্ছে অর্পিত সম্পত্তিতে গ্যাজেটভুক্ত হয়। তো একটা সম্পত্তি, একটা অর্পিত সম্পত্তি যখন গ্যাজেটভুক্ত হয়, তখন কিন্তু ওই যে এসিল্যান্ড অফিস থেকে, তহসিলদার অফিস থেকে ওয়ারিশ কেউ আছে কিনা সেটার জন্য একটা ঘোষণা দেন, মানে জনস্বার্থে যাদের ওইখানে জমি জায়গা আছে আশেপাশে তাদের জন্য একটা ঘোষণা দেন। তো ওই সময় ঘোষণা দেওয়ার পর আমার বাবা হচ্ছে ওয়ারিশ, যেহেতু আমার বাবার দাদুর হচ্ছে 2 ভাই ভারতে চলে গেছে, আহমদিরাম কান্দুরা। তো আমার বাবা হচ্ছে একটা মামলা করে 2012 সালে। তো মামলাটা করার পর আমার বাবা প্রায় 2 বছর 2014 পর্যন্ত মামলাটা চালাইছে, এরপর চালায়নি। এর পেছনে কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে আমাদের ভাগী গোষ্ঠীর যে আলাদা শরিকগুলো আছে, ওনারা হচ্ছে মামলার খরচ বহন করতো না। তো আমার বাবা এক পর্যায়ে বিরক্ত হয়ে সেই মামলা চালাননি। তো এরপরে কি হয়েছে আমরাও সেভাবে খোঁজখবর নিইনি। এখন তো 2026 চলে, প্রায় 14 বছরের মতো হয়ে গেছে। তো এখন যেটা সমস্যা হচ্ছে, এই অর্পিত সম্পত্তিটা, সরকারের অর্পিত যে সম্পত্তিটা আছে, এটা নির্দিষ্ট কোনো এরিয়া নেই। এই সম্পত্তিটা 244% সম্পত্তি টোটাল 4 দাগে আছে। আপনারা আবার শোনেন, 244% জমি যে সরকারের অর্পিত সম্পত্তিটা আছে, এটা টোটাল 4টা দাগে আছে। যে দাগটা যত বড়, ওই দাগে অর্পিত সম্পত্তির পরিমাণ তত বেশি। আর এই 4টা দাগের মধ্যে সবচেয়ে ছোট দাগ হচ্ছে মন্তের ডাঙ্গার যে মাঠটা, যেটাকে আমরা খেলার মাঠ বলি, সেটাতে আছে হচ্ছে মাত্র 32%। আর এই দাগে টোটাল জমির পরিমাণ হচ্ছে 230%। মানে 32% হচ্ছে সরকারের অর্পিত সম্পত্তি, বাকিগুলো ব্যক্তি মালিকানাধীন। তো বর্তমানে আমি বেশি কিছু কথা বাড়াবো না, আমি শর্টকাটে বলে দিচ্ছি
যারা বুঝবে তারা এমনিতেও বুঝবে, আর যারা বুঝতে চাইবে না এরা প্রোপাগান্ডা ছড়াবে, ওইখানে যাতে আরও ঝামেলা হয়। তো আমি শর্টকাটে বলি, তো এই 230% যে ওই দাগে জমি আছে, এখানে 32% সরকারের, বাদ বাকিগুলো সব ব্যক্তি মালিকানাধীন, যার যেখানে যেখানে জমি পায় সেখানে নিয়ে দখল ধরে আছে। 105% জমি বর্তমানে ফাঁকা আছে, তার মধ্যে সরকারের 32 আর বাকি থাকলো হচ্ছে 73 হচ্ছে ব্যক্তি মালিকানাধীন। তো ইদানিং ওইখানকার কিছু, কি বলবো, আমি ওনাদের কোনো নাম ট্যাগ দিব না, কোনো কিছুই বলবো না, কিছু বলতেছে ওটা খেলার মাঠ, ওটা সরকারি জমি, খেলার মাঠ। আরে ভাই, যে জায়গায় সরকারি অর্পিত সম্পত্তির পরিমাণ হচ্ছে 32%, পুরো মাঠটা হচ্ছে 105%, সেখানে তোরা কিভাবে বলিস যে পুরো 105% মাঠ সরকারি অর্পিত সম্পত্তি? মানে লজ্জা বলতে কোনো কিছু কি আছে তোদের? মানুষের ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিকেও তোরা অর্পিত সম্পত্তি বানাই দিছিস। তোদের কি সামান্য লজ্জা বলতে কোনো কিছু আছে? লজ্জা থাকলে তো ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিকে অর্পিত সম্পত্তি বানাই দিতিস না। এটা সরকার পর্যন্ত এখন পর্যন্ত ইয়া করতে পারেনি, ওইখানকার এরিয়া বের করতে পারেনি। সেখানে তোরা সরকারকে, এসিল্যান্ডকে, তহসিলদারকে বলতেছিস আমাদের এরিয়া বের করে দাও। তারা এরিয়া কিভাবে বের করবে? মূল মালিকের জমি বের করে না করে দিয়ে পারবে? বের করতে পারবে? এতদিন বের করার হইলে তো এত হাঙ্গামা দাঙ্গামা হইলো, বের করে দিল না কেন? এই আহম্মকের মতো কিছু কিছু জিনিস প্রোপাগান্ডা ছড়াচ্ছিস, মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিস, এগুলো করে খুব মানে শান্তি পাচ্ছিস। কিছু কিছু পাবলিক তো আছে, মানে শিক্ষাও আছে এদের ভিতরে, কিন্তু কর্মকাণ্ড এমন একটা মানে মূর্খের মতো, একদম অশিক্ষিতের মতো। এখন আমার কথা হচ্ছে, আমি ব্যক্তি ওইখানে হচ্ছে আমি মালিকানা দাবি করি, আরও 2-3 জন আছে, তারা কোর্টে মামলা করছে, আমিও কোর্টে মামলা করছি। সেখানকার বাদী হচ্ছে আমরা, বিবাদী হচ্ছে আবার সরকার পক্ষ। তো সরকার পক্ষ যেখানে বিবাদী, একটা মামলা চলতেছে, মামলা সলভ হোক, কে জমি পায় না পায় সেটা আদালত ডিসাইড করবে। তোরা তার আগে কি মাঠ শুরু করছিস? ভাই মাঠ শুরু করছিস ভালো কথা, আরও আছে এই দাগে 3টা দাগ আছে, বড় বড় দাগ, 3টা দাগে আরো বেশি অর্পিত সম্পত্তি আছে। এইদিকে মাঠ নে, যেইটা সবচেয়ে ছোট, যেখানে মাত্র 32%, যেখানে দেখা যাচ্ছে যে 3 ভাগই হচ্ছে ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি, সেইখানে গিয়ে তোরা মাঠের দাবি করতেছিস। মানে চিন্তা করা যায়? কাজেই নিজেদের মধ্যে যদি সামান্য শিক্ষা থাকে বা সংস্কার থাকে, তাহলে পুরো জিনিসটাকে বুঝে তারপরে মাঠের দাবি করবি। কারণ তোরা যতই চিল্লা, যতই যা কর ভাই, এসিল্যান্ড, ইউনো, ডিসি পর্যন্ত ওইখানে কিছুই করতে পারবে না, তোদের মাঠ দিতে পারবে না। তোরা বললেই যে ওইখানে মাঠ দিবে তা না, ওনারা ভালো করেই জানে যে ওইখানে যতদিন পর্যন্ত আদালত কোনো সিদ্ধান্ত দেয়নি, ওইখানে ওনারা কিছুই করতে পারবে না। কাজেই বেকার এই ব্যক্তি মালিকানাধীন জমি যাদের দাবি করে, তাদের মধ্যে আর এলাকার এই ছেলেপেলেদের মধ্যে গ্যাঞ্জাম বাঁধানোর বেকার চেষ্টা করিস না। আর কে কি উদ্দেশ্যে ওইখানে কি করতেছে সেটা আমি তো ভালো করেই জানি, পাশাপাশি ওইখানকার যার জমি আছে তারাও ভালো করে জানে। এইখানে মূলত যাদের কোনো জমি নাই, যাদের কোনো কিছুই নাই, শুধু আছে ধান্দা, কিছু টাকা কামানোর ধান্দা, তারাই মূলত ওইখানে এলাকার যে যুব সমাজ আছে তাদের সাথে মালিকানা দাবি করা ব্যক্তিদের মধ্যে একটা দাঙ্গা লাগাই দিচ্ছে।